অগ্রামী কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। হাই বন্ধুরা, আমি অরিজিৎ। তো আজকে মক টেস্ট নাম্বার 17। এর আগে মোট 16টি মক টেস্ট আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা সবাই মক টেস্টগুলি দেখে নিও। আর গত 26শে সেপ্টেম্বর ডব্লিউবি কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে। তো যাদের এই প্রিলিমসের নাম্বার 20-র উপরে এবং মানে এসসিদের 20-র উপরে আর জেনারেলদের 23-এর উপরে থাকছে, তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ওকে, তো চলো আজকে মোট 30টি জিকে নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো ডব্লিউপি কনস্টেবল মেন্স এবং ডব্লিউপি এসআই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আজকের মক টেস্টটি শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটি হলো, রাজস্থানের ক্ষেত্রী কী জন্য বিখ্যাত? তো রাজস্থানের ক্ষেত্রীটা বিখ্যাত হলো তামা উৎপাদনের জন্য। তামা উৎপাদনের জন্য রাজস্থানের ক্ষেত্রী হচ্ছে বিখ্যাত। তো তামা উৎপাদনের জন্য ভারতের স্থান পৃথিবীর মধ্যে হচ্ছে 4র্থ। আর প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে চিলি। তাহলে চিলির স্থান তামা উৎপাদনে প্রথম, আর ভারত হচ্ছে 4র্থ। তো ভারতের কোন রাজ্য প্রথম? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্য হচ্ছে প্রথম। আর যেহেতু আমরা তামা নিয়ে আলোচনা করছি, তো কপার সালফেটকে কী বলে? ব্লু ভিট্রিয়াল, যার সংকেত হচ্ছে CuSO4 আর 5 অণু জল। কপার সালফেটকে ব্লু ভিট্রিয়াল বলে, যার সংকেত হচ্ছে CuSO4 5 অণু জল। আর কপারের কয়েকটি আগরিকের নাম হচ্ছে কিউপ্রাইট, কপার গ্ল্যান্ডস, কপার পায়াটিস, এগুলো হচ্ছে কপারের আগরিকের নাম। ওকে, পরের প্রশ্ন, মাউরি উপজাতি কোথায় বাস করে? তো মাউরি উপজাতি বাস করে অপশন এ নিউজিল্যান্ডে মাউরি উপজাতি বাস করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো কোনটি? তো পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো অপশন বি ব্রাজিল হলো কফি উৎপাদনকারী দেশ। তো আর ভারতের কোন রাজ্য প্রথম? সেটা হচ্ছে কর্ণাটক। তারপরে কে? কেরালা। তো কেরালার কাসারগারে হচ্ছে সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? কেরালার কাসারগারে। আর ভারতের ন্যাশনাল ড্রিঙ্ক কি? ভারতের ন্যাশনাল ড্রিঙ্ক হলো টি বা চা। তাহলে যদি বলে ভারতে প্রথম জিআই ট্যাগ পেয়েছে কি, সেটা হচ্ছে দার্জিলিং চা হচ্ছে ভারতে প্রথম জিআই ট্যাগ পেয়েছে। ওকে, পরের প্রশ্ন, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে অপশন বি হকি খেলার সঙ্গে যুক্ত। তো হকি খেলার সঙ্গে যুক্ত আরও কিছু ইম্পর্টেন্ট কাপগুলি হলো আগা খান কাপ, বেটন কাপ, ধ্যানচাঁদ ট্রফি, মোদি গোল্ড কাপ, লেডি রতন টাটা ট্রফি। ওকে, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়? এটা প্রযোজ্য নয় হচ্ছে শত্রুভাবাপন্ন বিদেশি। তো শত্রুভাবাপন্ন বিদেশির ক্ষেত্রে 22 নম্বর ধারাটি প্রযোজ্য নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিল কেন? তো গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিল নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য। কাদের? নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য। আর গান্ধীজি কত সালে চম্পারণ আন্দোলন করেছিল? এই সালটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর শাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। ওকে, পরের প্রশ্ন, সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? তো সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন শের শহীদ আহমেদ খান। কত সাল? এটা হচ্ছে 1865-তে। এটা হচ্ছে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল 1865-তে। তো শের শহীদ আহমদ খানের দুটো পত্রিকা প্রকাশ করে, একটা হচ্ছে পাইনিয়ার আর একটা হচ্ছে তাহজিব আল আখলাক। খুবই গুরুত্বপূর্ণ দুটি পত্রিকা, পাইনিয়ার আর তাহজিব আল আখলাক। ওকে, পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল অপশন ডি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। সালটা কত ছিল? সালটা ছিল 1765।
1765 আগস্ট, 1765 এই তারিখগুলো এখন ম্যাক্সিমাম পরীক্ষায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো 1765 আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে? দ্বিতীয় শাহ আলম। বছরে 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল ইংরেজরা, 26 লক্ষ টাকার বিনিময়ে। ওকে, পরে প্রশ্ন তুলসী দাস রামচরিত মানস রচনা করেছিল কার রাজত্বকালে? তুলসী দাস রামচরিত মানস রচনা করেছিল আকবরের সময়। কার সময়? আকবরের সময়। তো রামচরিত মানস আর একটা শুধু রামচরিত যদি বলে, শুধু রামচরিত, তাহলে সেটা হচ্ছে সন্ধ্যাকার নন্দী। রামচরিত গ্রন্থের রচনাকে সেটা হচ্ছে সন্ধ্যাকার নন্দী, আর রামচরিত মানস বললে তুলসী দাস। ওকে, তুলসী দাস তাহলে আকবরের সময়ের লোক ছিল। পরে প্রশ্ন সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে? তো এই সুয়েজ খাল, এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স আমি বলে দিচ্ছি। সুয়েজের লাভ, এটা মনে রাখবে, সুয়েজের লাভ, ঠিক আছে। লা মানে হচ্ছে লোহিত সাগর, আর ভ মানে হচ্ছে ভূমধ্যসাগর। সুয়েজের লাভ, তাহলে লা মানে হচ্ছে লোহিত সাগর, আর ভ মানে ভূমধ্যসাগর। তো এই সুয়েজ খাল চালু হয়েছিল 1869 সাল। 1869 সালে এটা চালু হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সুয়েজ খাল কত সালে চালু হয়েছিল? 1869 সালে। এবছর 2020 WSS মেনে এই প্রশ্নটা এসেছিল যে সুয়েজ খাল কত সালে খোলা হয়েছিল, সেটা হচ্ছে 1869 সাল। ওকে, পরে প্রশ্ন ওজোন স্তরের অনুপস্থিতির জন্য কোন রশ্মি বায়ুমণ্ডলে পৌঁছাতে পারে? তাহলে ওজোন স্তর অনুপস্থিতির জন্য, যদি ওজোন স্তর না থাকে তাহলে কোন রশ্মিটা আসতে পারবে? সেটা হচ্ছে অপশন সি, অতিবেগুনি রশ্মিটা আসতে পারবে পৃথিবীর বায়ুমণ্ডলে, ঠিক আছে। তাহলে এই ওজোন স্তর কোন স্তরে আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। আর বিশ্ব ওজোন দিবস 16 সেপ্টেম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস। ওকে, পরে প্রশ্ন কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদীর নাম কি? তো কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদীর নাম হলো অপশন সি, তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী, ঠিক আছে। আর এই মুসি নদী তীরবর্তী একটা শহর হচ্ছে হায়দ্রাবাদ, আর তুঙ্গভদ্রা নদীর তীরবর্তী শহর হচ্ছে হাম্পি শহর, যেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল, ঠিক আছে। পরে প্রশ্ন কোনটি ভারতের 0 মাইল সেন্টার নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটি ভারতের 0 মাইল সেন্টার নামে পরিচিত? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি, নাগপুর। নাগপুরকে 0 মাইল সেন্টার নামে পরিচিত, নাগপুর। ওকে, পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত আছে? তো যোগ জলপ্রপাত আছে ভারতের কোন রাজ্যে? তো এই যোগ জলপ্রপাতের আরেকটা নাম আছে কি, এই যোগ জলপ্রপাতের আরেকটা নাম আছে কি? গেরোসোপ্পা জলপ্রপাত, যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাত। তো এই যোগ জলপ্রপাতটা হচ্ছে অপশন সি, কর্ণাটক রাজ্যে আছে। আর এটি কোন নদীর উপরে? এটা হচ্ছে শরাবতী নদীর উপরে, শরাবতী নদীর উপরে। যোগ জলপ্রপাত হচ্ছে শরাবতী নদীর উপরে। ওকে, পরে প্রশ্ন কোন সংশোধনী আইন অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন আনা হয়েছে? তো প্রস্তাবনা পরিবর্তন আনা হয়েছে অপশন সি, 42তম সংবিধান সংশোধনী 1976 সাল। প্রস্তাবনা কোথা থেকে আনা হয়েছে? আমেরিকা থেকে প্রস্তাবনা আনা হয়েছে। আর যদি বলে প্রস্তাবনার ভাষা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ওকে, তাহলে প্রস্তাবনা আনা হয়েছে আমেরিকা থেকে, প্রস্তাবনার ভাষা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। পরে প্রশ্ন শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? তো শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা হলো অপশন সি, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। তাহলে আমাদের 3 ধরনের তালিকা, যুগ্ম তালিকা, রাজ্য তালিকা আর ইউনিয়ন তালিকা। তো এই তালিকাগুলি কততম তপশিলি? এই তালিকাগুলি হচ্ছে 7ম তপশিলি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7ম তপশিলি হচ্ছে ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা। পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? তো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি, ঠিক আছে। তো এই মৌলিক কর্তব্য কততম পার্টে আছে? এটা হচ্ছে 4-এর কতে বা 4-এর এতে পার্টে আছে। আর কত নম্বর ধারা? 51 এ ধারাতে আছে।
ঠিক আছে, 4 নম্বর 4-এর এ পার্ট আর 51 এ ধারা। ঠিক আছে, তো সর্বশেষ যে মৌলিক কর্তব্যটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে 2002 সালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি ছিল এই কর্তব্যটা? এই কর্তব্যটা ছিল 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা। ঠিক আছে, এই মৌলিক কর্তব্য কোথা থেকে আনা হয়েছে? রাশিয়া থেকে আনা হয়েছে। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে আনা হয়েছে। ওকে, পরের প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? তো ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় কার দ্বারা? তো অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় ভারতের রাষ্ট্রপতির দ্বারা। তো ভারতের রাষ্ট্রপতির দ্বারা অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় কত নম্বর ধারা অনুযায়ী? 76 নম্বর ধারা অনুযায়ী। তো এই অ্যাটর্নি জেনারেল কি? অ্যাটর্নি জেনারেল হলো হায়েস্ট ল অফিসার, আমাদের দেশের হায়েস্ট ল অফিসার হলো অ্যাটর্নি জেনারেল। তো এনার যোগ্যতা কেমন হওয়া উচিত? সুপ্রিম কোর্টের একটা জজের সমান, সুপ্রিম কোর্টের একটা জজের সমান এনার যোগ্যতা হওয়া উচিত। ওকে, আর এনার কার্যকাল কত? এনার কার্যকালের কোনো নির্দিষ্ট সময় নেই, রাষ্ট্রপতির খুশি মতো এনার কার্যকাল। ওকে, পরের প্রশ্ন নাবার্ড কত সালে স্থাপিত হয়েছে? নাবার্ড মানে কোন পরিকল্পনায় স্থাপিত হয়েছে? তো নাবার্ড স্থাপিত হয়েছে, আগে আমাদের এটা জানতে হবে, নাবার্ড স্থাপিত হয়েছে কত সাল? 1982 সালে। ঠিক আছে, তো 1982 সালে নাবার্ড স্থাপিত হয়েছে। তো এই নাবার্ড স্থাপিত হয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্মটা কত? 1980 থেকে 85। ঠিক আছে, তাহলে 1980 থেকে 85 মধ্যে 1982টা পড়ছে, তাহলে নাবার্ড 1982 ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো নাবার্ড শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড স্থাপিত হয়েছিল। ঠিক আছে, নাবার্ড একটা কৃষিকার্যের সাহায্যকারী একটা ব্যাংক নাবার্ড। ওকে, পরের প্রশ্ন মিড ডে মিল প্রকল্প কোন বছর শুরু হয়? তো মিড ডে মিল প্রকল্প শুরু হয়েছিল অপশন এ 1995 সাল। তো 1995 সালে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। তখন প্রাইম মিনিস্টার কে ছিল? তখন প্রাইম মিনিস্টার ছিল পিভি নরসিমহা। ঠিক আছে, পিভি নরসিমহা ছিল তখনকার প্রাইম মিনিস্টার। তো নরসিমহার টার্ম কত ছিল? 1991 থেকে 96 পর্যন্ত পিভি নরসিমহা রাও ছিল। তো পিভি নরসিমহা রাওয়ের একটা আত্মজীবনী আছে, সেটার নাম হচ্ছে দ্য ইনসাইডার। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দ্য ইনসাইডার হচ্ছে পিভি নরসিমহা রায়ের আত্মজীবনী, দ্য ইনসাইডার। ঠিক আছে, ইনসাইডার হচ্ছে পিভি নরসিমহা রায়ের আত্মজীবনী। ওকে, পরের প্রশ্ন কোনটি পরোক্ষ করের উদাহরণ নয়? তো পরোক্ষ করের উদাহরণ নয় হলো ব্যয় কর। অপশন ডি হলো পরোক্ষ করের উদাহরণ নয়। ওকে, পরের প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কত সালে স্থাপিত হয়েছে? তো এটা স্থাপিত হয়েছে 1995 এটা স্থাপিত হয়েছে। তো এর হেডকোয়ার্টার কোথায় ছিল? এর হেডকোয়ার্টার ছিল জেনেভাতে। জেনেভা। বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম কি ছিল? আগের নাম ছিল গ্যাট, গ্যাট। তো এই গ্যাট স্থাপিত হয়েছিল কত সাল? 1948 সালে স্থাপিত হয়েছিল। 1948 সালে গ্যাট স্থাপিত হয়েছিল। এই গ্যাটের পুরো নাম কি? গ্যাটের পুরো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড। এই গ্যাটের পুরো নাম। তাহলে WTOর আগের নাম ছিল গ্যাট। গ্যাট প্রতিষ্ঠিত ছিল 1948 সালে। এই হেডকোয়ার্টার কোথায় ছিল? জেনেভা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভা। ওকে, পরের প্রশ্ন কোষের আত্মঘাতী থলি কাকে বলে? তো কোষের আত্মঘাতী থলি বলে অপশন এ লাইসোজোমকে। তো লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে। আর রাইবোজোমকে কি বলে? রাইবোজোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে আত্মঘাতী থলি বললে লাইসোজোম, আর প্রোটিন ফ্যাক্টরি বললে হচ্ছে রাইবোজোম, আর খরিত পদার্থের ভান্ডার বললে হচ্ছে গলগি বডি। ওকে,
তাহলে কোষের আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, আর খনিজ পদার্থের ভাণ্ডার বললে গলগি বডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? তো হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কোন খনিজ পদার্থটি? এটা আনসার হচ্ছে অপশন এ সোডিয়াম। সোডিয়াম হচ্ছে মানে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। আর সোডিয়ামকে কেরোসিন তেলের নিচে রাখা হয়। ওকে, প্রশ্ন আছে যে কেরোসিন তেলের নিচে রাখা হয় কোন পদার্থটিকে, কোন খনিজ পদার্থটিকে? সেটা হচ্ছে সোডিয়াম। আর সালফারটা কি? সালফারটা হচ্ছে পেঁয়াজ কাটার সময় যে আমাদের জলাপোড়া করে চোখে, মানে চোখে জল বের হয়, সেটা কী কারণে? সেটা হচ্ছে এই সালফার থাকার জন্য। ওকে, আর ব্রোমিনটা কি? ব্রোমিনটা হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল অধাতু। সাধারণ উষ্ণতায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ওকে, পরের প্রশ্ন, ইনসুলিন খরিত হয় কোথা থেকে? তো ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। অপশন বি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। ওকে, আর আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? গ্লুকাগন। আলফা কোষ থেকে গ্লুকাগন, আর বিটা কোষ থেকে ইনসুলিন। ওকে, পরের প্রশ্ন, সাবানের মাধ্যমে পরিষ্কার করার নীতি হলো কি? তো সাবানের মাধ্যমে পরিষ্কার করার নীতিটাকে কি বলে? সেটা হচ্ছে অপশন এ পৃষ্ঠটান। তো এই পৃষ্ঠটানের এককটা কি? পৃষ্ঠটানের এসআই একক হলো নিউটন পার মিটার। তো পৃষ্ঠটানের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার। তো বৃষ্টির জল যে গোলাকার হয় সেটা পৃষ্ঠটানের জন্য। ওকে, আর সংখ্যাট উষ্ণতায় পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। তরলের মানে সংখ্যাট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট যে সংখ্যাট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কি হয়? শূন্য হয়। ঠিক আছে, এটা খুবই অনেক পরীক্ষায় এসছে প্রশ্নটা আর কি। পরের প্রশ্ন, পরিপাকের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? তো পরিপাকের পর প্রোটিন রূপান্তরিত হয় অ্যামাইনো অ্যাসিডে। তো আমরা জানি যে প্রোটিনের সরল রূপটা হলো কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন পরিপাকের পরে কিসে রূপান্তরিত হয়? অ্যামাইনো অ্যাসিডে। পরের প্রশ্ন, প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় এর কারণ কি? তো তাড়াতাড়ি হয় এর কারণ হলো উচ্চ চাপে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে রান্না, মানে উচ্চ চাপ বৃদ্ধি হওয়ার কারণে স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়, ফলে প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয়। ওকে, পরের প্রশ্ন, এমএস ওয়ার্ড কিসের উদাহরণ? তো কম্পিউটারের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় 2-3টে করে থাকছেই। তো কম্পিউটারটা খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা। তো এটা থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা সবাই কম্পিউটারটা পড়ে নেবে। ওকে, তো এমএস ওয়ার্ড হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তো এই ছিল মোট 30টি জিকে প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থাকো সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।